ইন্ডিকেশন হলো ফর প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ ডিপ ভেইন থ্রম্বোসিস অ্যান্ড হলো পালমোনারি এম্বোলিজম একটা, আর দুই হলো ফর প্রিভেনশন অফ স্ট্রোক ইন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এই যে দুইটা। তিন, একুট করোনারি সিনড্রোম, মানে ইন হুইচ দেয়ার ইজ রেইজ ইন ট্রোপোনিন, এটা হলো একটা। আর যাদের রেইজ ট্রোপোনিন না তাদের কথা মানে বলে নাই। এরপরে হলো ক্রনিক করোনারি সিনড্রোম, যেটা ক্যাম্পাস মানে কম্পাস ট্রায়াল দিয়া মানে ই করছে, এস্টাবলিশড অ্যাসপিরিনের সাথে লো ডোজ মানে রিভারক্সাবান 2.5 মিলিগ্রাম বিডি, এই ডোজটা আছে এবং এটা এক্সটেন্ডেড পিরিয়ড পর্যন্ত দেওয়া যায়। নন এসটিএসিএস এ বলছে যে 1 বছর পর্যন্ত মানে অ্যাসপিরিন বন্ধ করার পরে 1 বছর পর্যন্ত মানে রিভারক্সাবান ইউজ মানে করতে, এরপরে ইউজ করবেন হলো আপনি দেখে ইউজ করবেন যে ইসকেমিক স্ট্রোক এবং ব্লিডিং রিস্ক দেখা, এটা মানে ইউজ করতে হবে 1 বছর পর দিতে গেলেও। আর ক্রনিক করোনারি সিনড্রোমে অ্যাটলিস্ট মানে তারা এটা মানে ক্যাম্পাস মানে কম্পাস ট্রায়ালটা এতটাই পপুলার ট্রায়াল ছিল যে এরা ঈদ করে নাই, ওই যে ফুল রেঞ্জ পর্যন্ত কথা ছিল 24 মাস তারা ফলো আপ করবে, কিন্তু 24 মাস ফলো আপ না করেই তারা এটার দিয়ে দিয়েছে মানে রিকমেন্ডেশন দিয়ে দিয়েছে, কারণ রেজাল্ট খুব রোবস্ট রেজাল্ট আসছে। অ্যাসপিরিন প্লাস রিভারক্সাবান 2.5 মিলিগ্রাম বিডির সাথে, এটা কম্পারিজন ছিল হলো অ্যাসপিরিন অ্যালোন আর হলো মানে রিভারক্সাবান প্লাস অ্যাসপিরিন, আর একটা ছিল শুধু হইতেছে 5 মিলিগ্রাম রিভারক্সাবান। এই তিনটা গ্রুপের মধ্যে দেখা গেছে যে লো ডোজ যেখানে দেওয়া হয়েছে সেটা হলো বেনিফিট বেশি আসছে আইদার অ্যাসপিরিন এবং মানে রিভারক্সাবানের সাথে, এই জন্য এটা শুরু করছে। এই জন্য ক্রনিক করোনারি সিনড্রোম, কিন্তু স্যাররা বলতেছে যে এট্রিয়াল ফিব্রিলেশন থাকতে হবে, এট্রিয়াল ফিব্রিলেশন ছাড়াই এইটা ডায়াগনোসিস হয়েছে, এটা আজম ধরছিল, কিন্তু স্যাররা মানে স্যারে এইটা আর মানে পায় নাই যে অ্যাপেক্সিবানের এটা আছে কি নাই, এটার জন্য স্যারে আর এটা মানে ই করতে পারে নাই। কারণ 2018 সালে ক্রিটিক্যালি ইল পেশেন্টের জন্য মানে ই করছে, আর 2012 সালে রিভারক্সাবান স্টার্টিং, হ্যাঁ এবার আসতেছে আপনারই 2012 সালে কিন্তু রিভারক্সাবান শুরু হয়েছে। ওইটাই জিজ্ঞাসা করছিলাম যে স্যার অ্যাপেক্সিবানের এই এক্সটেন্ডেড ইন্ডিকেশন আছে কিনা, যে অ্যাপেক্সিবান দেওয়া যাবে কিনা মানে ক্রনিক করোনারি সিনড্রোমে। আরেকটা জিনিস নিয়ে স্যাররা মানে মানে ই করছে 2020-তে এই জিনিসটা স্পষ্ট করছে যে যদি এট্রিয়াল ফিব্রিলেশন থাকে সেই রোগীর পিসিআই করলে তার মানে রিস্ক কেমন হবে, তারা একটা 3টা ভাগে ভাগ করছে। যদি হাই রিস্ক গ্রুপ থাকে যেখানে ইসকিমিক এর চেয়ে হেমোরেজিক রিস্ক বেশি, সেক্ষেত্রে বলছে মানে ট্রিপল থেরাপি মানে ডুয়েল মানে ড্যাপ্ট প্লাস ওরাল অ্যান্টিকোডন ওএসি, ড্যাপ্ট আর ওএসি, এই যে ট্রিপল থেরাপি, এই ট্রিপল থেরাপি দিতে বলছে অ্যাটলিস্ট 1 সপ্তাহ। এরপরে যেটা আসছে সেটা হলো মানে 1 মাস বা যদি মানে পেশেন্ট টলারেট করতে পারে 6 মাস পর্যন্ত ওরাল অ্যান্টিকোয়াগুলেন্টের সাথে সিঙ্গেল অ্যান্টিপ্লেটলেট এবং প্রেফারেবলি ক্লোপিডোগ্রেল, যেটা ওই যে এর মাকে দিছি আমরা, এই যে মহিবুর রহমান এমপির মাকে দিছি আমরা, তাকে কিন্তু ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট দিছি, অ্যাসপিরিন দেই নাই, অ্যাসপিরিন ওমিট করে তাকে ক্লোপিডোগ্রেল দিয়ে দিছি। তো এইটাই মানে 6 মাস দেওয়ার কথা বলছে এবং 6 মাস থেকে 1 বছর পর্যন্ত এক্সটেন্ড করা যেতে পারে, এবং 1 বছরের পরে শুধু সিঙ্গেল অ্যান্টিপ্লেটলেট সরি সিঙ্গেল অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে বলছে, মানে ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট, না অ্যাসপিরিন না ক্লোপিডোগ্রেল। কিন্তু এইখানে যখন 1 বছর পরে ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে বলছে, এইটা ক্লাস 1 ইন্ডিকেশন। আর এর আগে ট্রিপলেটলেট যেটা দেওয়া হয়েছে, যেটা ড্যাপ্ট প্লাস ওরাল অ্যান্টিকোয়াগুলেশন 1 সপ্তাহ, এটা হলো ক্লাস 1। বাকিটা হলো হাই রিস্ক গ্রুপের ভিতরে ক্লাস 2A ইন্ডিকেশন, কিন্তু যদি রিস্ক না থাকে সেক্ষেত্রে ক্লাস 1 ইন্ডিকেশন।
তাহলে ক্লাস আমি এটা ক্লাস নেবো, এটা মানে এটা নতুন মানে করা তো ওদের রিকমেন্ডেশন একটু বেখাপ্পা লাগবে আপনাদের কাছে যে হাই হাই আমরা এতদিন জানা আসছি যে লং টার্ম দিতে হয়, অ্যাসপ্রিন দিতে হয়, সেই অ্যাসপ্রিন বন্ধ হয়ে যাবে, প্রপিডব্লিউর বন্ধ হয়ে যাবে, সেখানে শুধুমাত্র থাকবে, অ্যান্টিকোগুলেশন থাকবে। এটা হলো সোহেব, আপনি শুরু করেন। এমনি আপনি যতটুকু পারেন পড়ান, আমিও Assalamu alaikum. Good morning, everyone. Uh, with the permission of our respected teacher, head of the Department of Cardiology, SOMC, today I am going to talk on mitral valve stenosis. I am Dr. Shoaib Ahmed, Assistant Professor of Cardiology, SOMC. This is so much important topic because any student can rarely can pass his MD final examination without asking any question from mitral valve stenosis. And in our day-to-day daily practice, we have to face this mitral valve stenosis every day. So let's talk on mitral valve stenosis. Mitral stenosis valvular heart disease characterized by the narrowing of the orifice of mitral valve. Normal valve area is 4 to 6 centimeters square. Mitral valve area is below 2.5 centimeters lead to symptoms. These pictures, one picture right panel shows the normal valve and left panel shows the mitral stenosis with marked thickening the left and left atrial mass thickening of the mitral valve. Cause of mitral stenosis, almost all cases, the heart secondary to rheumatic fever, rheumatic heart disease is the most common cause of mitral stenosis. Uncommon causes calcification, senile, degenerative calcification of mitral valve leaflets, or annular. Infective endocarditis, where the medication may favor increased risk of stenosis. Left atrial myxoma, congenital mitral stenosis, and other rare causes are endomyocardial fibrostasis, systemic lupus erythematosus, etc. Rheumatic mitral stenosis, more common in females. Almost 2/3 of all patients. Symptoms occur 2 decades after onset of rheumatic fever. Age of presentation, earlier in 20s or 30s. Now in 40s and 50s, slower progression in case of slower progression. Isolated MS in 40% cases of rheumatic heart disease. Remaining 60% cases associated with other valvular diseases like mitral valve regurgitation, aortic valve regurgitation. Pathophysiology, mitral orifice is 4 to 6 centimeters square. Mitral valve opens during the blood from LA to LV, not impede the blood flow. Pressure in the left atrium and the left ventricular diameter will be equal. Left ventricle gets filled during early diastole. Only a small portion of extra blood contributes to the contraction of the left atrial kick during the left ventricular diastole. This is the normal physiology. But when mitral valve area is below less than 2 centimeters square, and impended blood into the left ventricle, creating a pressure gradient across the mitral valve, increases the heart rate, and cardiac output. When the heart rate goes above certain point, the diastolic filling fluid is insufficient. Pressure increases in the left atrium, leading to the pulmonary congestion. So main basic pathophysiology of mitral valve stenosis, everything is occur due to for mitral valve stenosis and due to increase the left atrial pressure. When mitral valve area is less than 1 centimeter square, increase left atrial pressure to push blood through the stenotic valve. When left atrial pressure is around 10 to 20 millimeter mercury, left atrial pressure causes pulmonary hypertension, pulmonary capillary pressures, and imbalance between the hydrostatic and the oncotic pressure, pooling of fluid in the lungs. Congestive heart failure causes pulmonary edema. The left atrium to increase in size to develop atrial fibrillation, atrial kick is
lost in case of atrial fibrillation developed. Heart failure plus left atrial dilation plus atrial fibrillation, left atrial and systemic embolization. Vital signs typically progress slowly over 20 to 30 years. The initial signs when NOH class 2 developed of atrial fibrillation, NOH class 3 or 4 once the individual develops NOH class 3 or 4. Clinical feature symptoms. Patients usually remain asymptomatic until stenosis is less than 2 centimeters square. Other symptoms are breathlessness due to reduced lung compliance due to chronic pulmonary venous congestion, dyspnea or exertion, orthopnea, paroxysmal nocturnal dyspnea. This also happen in severe cases. Fatigue, low cardiac due to low cardiac output. Exercise tolerance typically diminish very slowly over many years. Edema, ascites when heart failure develop, palpitation due to atrial fibrillation due to heart failure, or if there is a concomitant hyperthyroidism, hemoptysis, pulmonary or other pulmonary congestion and pulmonary embolism, cough, pulmonary due to pulmonary congestion, chest pain due to pulmonary hypertension, and thromboembolic complication due to stroke, and it causes stroke and ischemic bleed. Clinical findings. Other findings: hoarseness, compression of the due to huge compression of left laryngeal nerve by and hugely enlarged left atrium. Persistent cough, enlarged left atrium, compress the bronchi and the pulmonary congestion. Mitral patches, pinkish purple patches on the checks due to decreased cardiac output and systemic vascular vasoconstriction. Palpation, the atrial pulses are reduced due to the decrease of stroke volume. Pulses may irregular if atrial fibrillation develop. Palpable P2 may be palpable in the second left intercostal space if there is pulmonary hypertension develop. Moist and proliferation is there is a pulmonary edema. And left and also left personal hip if there is appendicular hypertrophy. Physicalization, first house is usually loud because increased force in the closing mitral valve. Second heart sound, pulmonary component, loud and late if pulmonary hypertension develop. Opening snap, a high pitch additional sound after second heart sound. Severity of is indicate severity MS. The pressure in the due to pressure in the left increase in the left atrium and mitral valve opens earlier. It suddenly stands and dome into the left ventricle. A mid-diastolic rumbling murmur with pre-systolic accentuation after opening snap. The diastolic murmur is slow pitch sound, heard best with the bell of the stethoscope rolling patient towards the left, with bed holding in expiration. The murmur of mitral stenosis is here. If you look here, the opening snap is in between the second heart after the second heart sound. This red mark is opening snap, and here is actually the in diastole. Diastole in early stage, the early diastole, and when severe mitral stenosis is whole length of the diastole is mitral. So length of the murmur is indicating the severity of the mitral stenosis. The complications, there is few important complication: atrial arrhythmias, systemic embolization around 10 to 25%. Risks of embolization is related to age, presence of atrial fibrillation, previous embolic events, congestive heart failure, pulmonary infarcts usually of severe when severe congestive heart failure happen. Endocarditis is happen in some cases is very rare. Pulmonary infection. Imaging test is ECG.
the left atrial enlargement and echocardiogram. These are the important testing, and among these, echo is the most important imaging test, and 2D mode, and from Doppler we can diagnose through completely metal stenosis. Echocardiogram, the left atrial enlargement, thick and calcified metal bag, the fishmouth shaped orifice, right ventricular hypertrophy, and the transmetal gradient is measured by the Doppler echocardiogram is the gold standard of the evaluation of the severity of the metal stenosis. Transesophageal echocardiogram T Wilson scoring system to assess mitral valve morphology and in relationship the success of percutaneous balloon reduction. When actually when before in two conditions we can do transesophageal when there is a thrombus in the left atrium, left atrial appendices, and when we have to do PTNC. AHA guidelines for severity mitral stenosis there is different from the European guideline. There's some, but according to AHA guideline, for severity mitral stenosis, mild cases valve area is more than 1.5, and in case of moderate 1 to 1.5, severe less than 1 centimeter square, and systemic pulmonary artery pressure in case of mild less than 30, in case of moderate 30 to 50, and in case of severe. So mitral stenosis, this is the X-ray picture of mitral stenosis. The cardiac size is unequal. The left atrial appendage is prominent, and the main pulmonary artery segment is just outside, and outside the left border, indicating the pulmonary hypertension. The enlargement of the left pulmonary artery and the right pulmonary artery are just modest of if at all. The horizontal fissure is visible, indicating the collection of edema fluid in the fissure, and the aortic knuckle is also. So, in a nutshell, in mitral stenosis, we will get the RB type of apex and straightening of the leg border, and there will be here is not in this picture, but there is double contour right heart border and upper lobe diversion. There is the upper lobe diversion. This is the typical feature of mitral stenosis. So straightening of the left border, double contour right atrium, left atrium, and upper lobe diversion. This is a common feature. And this is the lateral view. Enlarged LA is compressed. The esophagus is causes dysphagia, and in case of compression of the left laryngeal, it causes absence of voice. ECG finding brought P waves significant atrial enlargement lead to, and then atrial fibrillation. In case you can find atrial fibrillation irregularity of rhythm and right ventricular enlargement. You can, if you look V1 and V1, and if you look axis, there would be right axis deviation. This is a diagnosis of MS in a picture. So at last, let's come to the management. Patient with minor symptom, mild mitral stenosis, it's asymptomatic. Most of, but it is we know mitral stenosis is a progressive disease. But initially it started slowly, but afterwards it's progressive. It's not intervened. But in mild mitral stenosis, patient is symptomatic when there is a new onset of atrial fibrillation, tachycardia, infection, emotion, and pregnancy. This brings the mild mitral stenosis into asymptomatic mitral stenosis into symptomatic mitral stenosis. So, but in mild mitral stenosis, we need follow up clinically, both clinically and by imaging and periodic follow up. But in severe mitral stenosis, moderate to severe stenosis, especially symptomatic severe stenosis,
surgical management is required. Patient remains symptomatic despite medical treatment, or if pulmonary hypertension develop, there is three option. Most common mitral valve valvoplasty, PTMC, mitral valvotomy, repair, and mitral valve replacement. These are the three option of surgical option, intervention, and surgery. So management, medical management. These are there are some other medical management. Anticoagulation. If there is a care fibrillation, previous thromboembolic events, or enlarged left atrium is above 55 millimeter, and diuretics to reduce if heart failure develop, to reduce the build up through the increase in output. Arrhythmia medication to treat the abnormal heart rate, and if it's patient is hemodynamic unstable, this conversion may needed. Otherwise, rate control is needed. A beta blocker medication to slow the heart rate. Mitral valve repair or replacement to surgery to replace might be a biological from a cow, pig, or human cadaver, or mechanical repair is better than replace a long-lasting. But there's a few options in case of young reproductive age of female or elderly patient who chose bioprosthesis to avoid the anticoagulation. But in case of young male, but any with a lady, young lady whose family is completed, we can choose mechanical prosthetic valve. But we have to give anticoagulation for lifelong. Percutaneous mitral valvoplasty, balloon catheter, balloon catheter, moderate to severe MS, non-pliable CVAD valve, where NUHA class is 3 to 4, and either are not a candidate for surgery or are high risk for surgery. So PTMC is where valve morphology is favorable. Favorable in case we can do PTMC. The factors used for shared decision making about the type of prosthesis. However, mechanical prosthesis A is below 50, an increased incidence of structural deterioration with bioprosthesis, lower risk of anticoagulation complication, patient preference, low risk long-term anticoagulation, complaint patient with either home or monitoring or cruise access to INR monitoring. INR should be in between 2 to 3, average 2.5. Other indication of long-term anticoagulation and favor for bioprosthesis is age is more than 70, lower chances of structural deterioration, high risk for anticoagulation. Patient preference about risk or inconvenience of anticoagulation, absence of mouth sound, high risk for long-term anticoagulation, limited access to medical care, inability to regulate BK or warfarin or other BK. In case there is no option for novel anticoagulant, we have to give BK or warfarin. Access to surgical center with low reoperation mortality rate. So, and why does rheumatic heart disease get worse in pregnancy, especially mitral stenosis? Because stenosis valve is more causing more problem in in pregnant women, and most of the pregnant lady they suffer from mitral stenosis among all other valvular heart disease. The normal pregnancy increases plasma volume from 30 to 50%, blood volume, increase heart rate 10 to 15 beats per minute, and also there is a reduced cardiac output. all these uh, uh, causes mitral stenosis from asymptomatic, and is more progressive and aggressive. And we know there is a rule of one. If there is before pregnancy, there is a patient is stage A, the mitral then it becomes stage 2, or stage 3 becomes stage 4. In labor, further measure increase in the cardiac hour due to contraction of the uterus,
we have to and heart have to cooperate with the or this excess fluid, and mitral valve is also creating this problem. So, for all these reasons, mitral stenosis causes problem in pregnancy. If heart capacity is reduced due to rheumatic heart disease, then breathless and heart failure may occur. So, it's very important to counsel a patient, a lady, if she is a severe symptomatic um, uh, mitral stenosis, she has to treat surgically treated uh, before pregnancy, uh, and she if there is hypertension, pulmonary hypertension, she has to inform not to conceive. Sound problem, sir. স্যার আমার স্যার লাস্ট একটা স্লাইড আছে স্যার। স্যার তাহলে আমি স্যার ল্যাপটপে যে আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শোনা যাচ্ছে। আইপ্যাড থেকে ঢুকছি, একটা স্লাইড আছে আমার ওই ল্যাপটপ থেকে যেতে সমস্যা, আমার মনে হয় আর না ঢুকে সময় নষ্ট করে একটা স্লাইড আমি বলে ডিসকাশনে চলে যাই। হ্যাঁ স্যার, যদি অ্যালাউ করেন স্যার। স্যার কি আছেন? আছি, ঠিক আছে, কন্টিনিউ করেন। জি স্যার, আরেকটা স্লাইড আবার ঢুকতে গেলে স্যার 5 মিনিট নষ্ট হয়ে যায় স্যার। আমি স্যার এই জন্য ভয়ে স্যার যেটাতে কম ইয়ে আছে স্যার, স্লাইড আছে ওইটা প্রেজেন্ট করছি, যে একটা তো বড় ইয়ে ছিল স্যার। So overview of rheumatic management during pregnancy, avoiding pregnancy, trying for not pregnancy in case of pulmonary hypertension or severe symptomatic mitral stenosis patient. And during pregnancy, once pregnant, refer to high risk obs and gynec clinic, serial echoes, avoid overexertion, salt and fluid, keep going with secondary prophylaxis, check vaccination up to date, and replace warfarin to low molecular heparin in from 12 weeks, and before after 36 weeks. Again, we have to go for low molecular heparin. And during labor, anticoagulated time labor, induction, elective seizure, non-anticoagulate, non-anticoagulate patient can give normal delivery. Careful monitoring labor, carditis prophylaxis when indicated, and 2 days postpartum resume. Again, we can resume warfarin. And in case of mild mitral stenosis, NVD is preferred, and in case of severe asymptomatic patient,
is NOHA class 1 and 2 patient can NBD can be done, but in case of NOHA class 3 and 4 and patient if anticoagulant, cesarean section should be preferred. So thank you very much. I'm sorry for interruption due to internet disturbance. So thank you, sir. This is my end of my presentation. So now, with the permission of sir, we can you can ask any question if there is any other teachers and to the Shahabuddin sir for clear your conception. স্যার আসসালামু আলাইকুম স্যার, শওকত বলছিলাম স্যার। Sure. স্যার মানে আপনার স্যার এখানে আমাদেরকে স্যার এমএস এর যে ক্লাসিফিকেশনটা স্যার দেখানো হয়েছে স্যার, মানে মাইল্ড, মডারেট, সিভিয়ার, এটা হচ্ছে 2006 এর মানে গাইডলাইন, কিন্তু স্যার লেটেস্ট 2014 এর যে গাইডলাইন স্যার, ওখানে স্যার সিভিয়ার বলতে যেটা বলা হয়েছে লেস দেন 1.5। আমি এটা বলে দিচ্ছি, কিন্তু এটা এখানে আছে আমার অন্যটা প্রেজেন্টেশন ছিল, আমি কিন্তু বলছি যেটা লেটেস্ট যেটাতে আছে এটা হচ্ছে অ্যাট রিস্ক এবং প্রগ্রেসিভ এবং হচ্ছে গিয়ে সিভিয়ার অ্যাসিম্পটোমেটিক, সিভিয়ার সিম্পটোমেটিক, তাই না? এটা কিন্তু আমি বলছি, আমি স্লাইডে নাই কিন্তু আমি বলছি। এবং ওখানে যেটা বলছে ওখানে 1 সেন্টিমিটার স্কয়ার আর মানে ওখানে লেটেস্টটাতে 1.5 সিভিয়ার, ওখানে স্যার 1.5 এর নিচে সিভিয়ার আর 1 এর নিচে ভেরি সিভিয়ার, ভেরি সিভিয়ার। এবং ওখানে তোমার যে 1.5 তার মানে 150 করা হয়েছে, আগে আমরা 220 আমরা জানছি। কিন্তু স্যার আমরা তো ট্রেডিশনালি স্যার এখনো স্যার এই যে পুরাতন যেটা ওটাই ফলো করতেছি, কিন্তু এটা ফলো করতে গিয়ে স্যার আমাদের তো প্রবলেম হবে। কারণ হচ্ছে আমরা যখন একটা রোগীকে ইন্টারভেনশনের জন্য পাঠাবো, যেমন সিভিয়ার সিম্পটোমেটিক, ওই সিভিয়ার বলতে কিন্তু স্যার নতুন গাইডলাইনে লেস দেন 1.5, কিন্তু আমরা ফলো করতেছি লেস দেন 1। তাহলে স্যার এই যে প্রবলেমটা স্যার, এটার ব্যাপারে যদি একটু বলেন স্যার, ক্লিয়ার করতেন স্যার। না কি পাগলের মতো বলতেছো, সিভিয়ার 1.5 এর নিচে হইলে সিভিয়ার, আর ভেরি সিভিয়ার হলো ভেরি সিভিয়ার হইলো 1 এর নিচে। তোমারে কে বলছে যে 1 এর নিচে হইলে সিভিয়ার? 1 এর নিচে ভেরি সিভিয়ার এখন নাই। এটা মানে এটা 1.5, এটা আমি স্টুডেন্ট থাকাকালীন অবস্থা 1.5 ছিল, সে আমি এখন থেকে আরো 18 বছর আগে পড়ে আসছি। 1.5 ইকুয়াল টু আর লেস দেন 1.5 এর যদি নিচে 1.5 থাকলেও এটা সিভিয়ার এর মধ্যে পড়বে, ইকুয়াল টু আর লেস দেন 1.5 যদি হলে এটা সিভিয়ার, আর 1 এর নিচে ভেরি সিভিয়ার। এখন সিমটম থাকুক না থাকুক সেটা আলাদা জিনিস, শুধুমাত্র ভাল্ব মরফোলজি দিয়ে যদি আপনি ভাগ করতে চান তাহলে সিভিয়ার আপনাকে এই কারণে বলতে হবে। কনফিউশন কোন জায়গায় আপনার? স্যার ওই যে স্যার যে একটা স্লাইড দেখাইছে স্যার, ওখানে কিন্তু সিভিয়ার বলছে লেস দেন 1 কে স্যার, ওটার জন্য সেটা তো স্যার বলেই দিয়েছে যে আহার গাইডলাইনের সাথে এটার সাথে একটু সামঞ্জস্য, একটু এই আছে, ডিফারেন্সিয়েশন আছে, এই স্লাইডটা এরকম বলছে। কারণ লেটেস্ট এবিসিডি যেটা আছে সেটাই দিয়ে আপনার ই করতে হবে, মানে ডিফারেন্সিয়েশন করতে হবে। এবং ভালভেরিয়া বললে আপনার ডেফিনেটলি আপনি সিভিয়ারিটি বলতে গেলে এরিয়া দিয়ে 1.5 এর নিচে বলতে হবে সিভিয়ার। এখন তোমাকে যেটা আছে মানে আমরা হচ্ছে কি এখন যেটা বলছি এটা এখনো ইন্ডিয়ান ইকো সোসাইটি আমাদের দেশে কিন্তু এখনো এটা ফলো করা হয়, কিন্তু আমরা লেটেস্ট যেটা তো এবিসিডি দিয়ে কিন্তু ইউরোপিয়ানরাও কিন্তু ওইটা ইয়েতে যায়। কিন্তু আমরা যে ভালভ রিপ্লেস মানে ইয়ে করব, পিটিএমসি করব, ওলসেন্স কোর্সটা ভেরি মাচ ইম্পর্টেন্ট আমাদের পেশেন্টের পেশেন্টে ওটা আছে। আর লেটেস্ট যেটা এখন যেটা আরো বেশি কনজারভেটিভে চলে গেছে, ওরা মানে আরেকটু বেশি রাখছে তোমার ভালভেরিয়াটাতে, এই জিনিসটাতে। পিটিএমসি করলে আপনার ভালভেরিয়া কতটুকু ডাইলেট হয়? ভালভেরিয়া ডাইলেট হয় 1.7 টু 1.8 পর্যন্ত ডাইলেট হয়। সেই জন্য সাকসেসফুল পিটিএমসি একটা হচ্ছে যে যেটা আগে ছিল তার 20% বাইরে যেতে হবে, আর হচ্ছে কি 1.5 আপনি যেটা বলেন স্যার ওটা চেয়ে বেশি সে যদি গ্রেডিয়েন্ট 1.7 থেকে 1.7 মানে 8 এর মতো হয়। কাজী মানে সিভিয়ার এবং সিমটোমেটিক যদি থাকে সেই ক্ষেত্রে মানে ওই যে মোবাইলিটি, থিকনেস, প্লায়াবিলিটি এবং সাবভালভুলার কে মানে স্কোর এটা দেখা হয়। এটা 1 থেকে
চাইল্ড পর্যন্ত স্কোরিং করে 16 স্কোর রাখা হয়। 8 বা এটা 8 এর নিচে থাকলে সুইটেবল, ভালভ মরফোলজি সুইটেবল। কিন্তু কমিশনাল ফিউশন যদি না থাকে, হ্যাঁ, কমিশনাল ফিউশন না থাকলে পিটিএমসি কন্ট্রাইন্ডিকেটেড। কারণ Exactly. কমিশনাল ফিউশন থাকলেই কেবলমাত্র পিটিএমসি কাজ করে, কারণ পিটিএমসি কাজই হলো ওইটা ফাটাই দেওয়া, মানে কমিশনাল ফিউশন গুলো। যদি কমিশনাল ফিউশন না হয়ে তোমার যদি হয়, মানে তাহলে আর কোনো কাজ করবে না। কারণ তুমি মানে দরজা ভাঙতে গেছো, দরজা যদি খোলা থাকে ওই দরজা ভাঙিয়ে কি করবা? তো ভাঙতে পারবা না। মানে এটা ইয়েতে আছে স্যার, মানে মানে ফিউশন যদি না থাকে, আপনি যেটা কাজে তো ফিউশন ভাঙা, তো না থাকলে তো আমাদেরকে কন্ট্রা ইন্ডিকেটেড, অথবা প্রিভিয়াসলি একদিকে ইয়ে করা আছে একদিকে নাই, সেটা অনেক ক্ষেত্রে ইয়ে করা হয়। তো মেইনলি হচ্ছে কি ভালভ এরিয়া যদি 1.5 এর, তুমি যেটা 5 এর উপরে থাকে সেখানে পিডিএমসি কন্ট্রা ইন্ডিকেটেড, আর এলএ থম্বাস যদি থাকে সেটা কন্ট্রা ইন্ডিকেটেড, এবং যদি মোর দেন মডারেট এমআর থাকে সেটা কন্ট্রাইন্ডিকেটেড, কমিশনাল ক্যালসিফিকেশন যদি থাকে সেটা কন্ট্রাইন্ডিকেশন, এবং অ্যাবসেন্স অফ কমিশনাল ফিউশন স্যার যেটা বললেন। আর যদি আদার ভালভুলার, কনকোরেন্ট ভালভুলার বা করোনারি আর্টারি ডিজিজ থাকে, দিস ইজ কন্ট্রাইন্ডিকেটেড অফ পিটিএমসি। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, আপনি ম্যানেজমেন্টে স্যার একটা লাইন দেখিয়েছেন যে স্যার রিপেয়ার ইজ বেটার দেন রিপ্লেসমেন্ট, একটা লাইন দেখছি স্যার। মানে মাইট্রাল বাল্বের ক্ষেত্রে স্যার রিপেয়ার বলতে স্যার, মানে এমএস এর ক্ষেত্রে রিপেয়ার বলতে স্যার আমরা কি বোঝানো হয়েছে স্যার? না, রিপেয়ার না, হচ্ছে কি তোমার প্রেফারেবল হচ্ছে কি মানে তোমার ইন্টারভেনশন, তোমার পার্কিউটেন্স ইন্টারভেনশন ইজ প্রেফারেবল if is bulb morphology allow and condition other criteria Wilson score allowed. Wilson score এর কথা বলা হচ্ছে যদি 8 এর নিচে থাকে তাহলে এটা হচ্ছে খুবই ফেভারেবল, বাট 8 to 12 এর থাকলে এটা হচ্ছে কি ইয়ে চয়েস, ফিজিশিয়ান চয়েস। সেখানে যে আদার কন্ডিশন গুলাতে দেখা যায় যে কন্ডিশন গুলাতে সার্জারি করা দরকার ছিল বাট পেশেন্ট সার্জারি করা যাচ্ছে না, হ্যাঁ, এই ক্ষেত্রে পেশেন্টের আদারওয়াইজ, এবং পেশেন্ট তখন হচ্ছে কি পিডিএমসি মানে রিস্ক বেনিফিট রেশিওতে দেখা যায় পিডিএমসি করলে ভালো। তো 8 to 12 ও করা যাইতে পারে, কিন্তু 12 এর উপরে হলে করা যাবে না, একটা হার্ম হবে। আর প্রেফারেবল হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি 8 এর নিচে এই উইলসন স্কোর দিয়ে। গ্রে জোন হচ্ছে কি 8 to 12। স্যার এখানে আছেন, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা হচ্ছে কি পরীক্ষা হলে তো স্যারকে জিজ্ঞেস করতে পারবা না, তাই না? কিন্তু এখানে এমএস ছাড়া কেউ একজনে মনে হয় না কারো কোনো একটা মানে সেগমেন্টে এমএস টাচ না করে পাশের সম্ভাবনা আছে। কারো যদি কোনো জায়গাতে কনফিউশন থাকে, স্যার যেহেতু অ্যালাউ করতেছেন, তোমরা কোয়েশ্চেন করতে পারো স্যারকে। এবং স্যারের একটা বৈশিষ্ট্য, স্যার যে কোয়েশ্চেন গুলো আগে ক্লাসে বলেন, আগে বলছেন, কোনো নতুন কোয়েশ্চেন স্যারের পরীক্ষা হলে নতুন কখনোই শোনা যাবে না যে আগে স্যার কোনোদিন জিজ্ঞেস করেন নাই, বলেন না, এটা পরীক্ষা হলে জিজ্ঞেস করছেন, এরকম কখনোই হয় না। না শোনো, টাইম ইসে সংক্ষেপে করে বলে দিই যে পরীক্ষার সময় আসলে আমরা কি কি কোশ্চেন গুলো ধরি, তোমরা যদি করতে পারো। মানে এটা লং কেস দেওয়া থাকে, মাইট্রাল স্টেনোসিস লং কেস দেওয়া থাকলে তোমাকে যে জিনিসটা প্রথম জিজ্ঞাসা করে, মানে সরাসরি যে প্রেজেন্ট ইউর কেস আর টেল দি সাইলেন্ট ফিচার্স, আর অথবা হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস। এই তিনটা কথার মধ্যে সবচেয়ে বেশি যেটা উচ্চারণ হয় সেটা হলো প্রেজেন্ট ইউর কেস অথবা গিভ দি সেলিয়েন্ট ফিচার। তুমি দুইভাবেই প্রস্তুত থাকবা। তুমি প্রেজেন্ট ইউর কেস আর সেলিয়েন্ট ফিচার তুমি কখনোই এক করবা না, দুইভাবেই পড়তে মানে রাখবা। সেলিয়েন্ট ফিচার্সে তুমি মেডিকেল টার্ম ইউজ করতে পারবা এবং পজিটিভ ফাইন্ডিংস গুলো আগে থাকবে, তার সাথে ইম্পর্টেন্ট নেগেটিভ ফাইন্ডিং গুলো থাকবে। এরপরে এসে দাঁড়ায় যায় হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস। ডায়াগনোসিস করতে মানে ডায়াগনোসিস করতে গেলে তোমার ডায়াগনোসিসে তোমার মানে চারটা কম্পোনেন্ট অবশ্যই থাকতে হবে। একটা অ্যানাটমিক্যাল কম্পোনেন্ট থাকবে, একটা ফিজিওলজিক্যাল কম্পোনেন্ট থাকবে, একটা হলো ইটিওলজিক্যাল কম্পোনেন্ট থাকবে, নেক্সট ফাংশনাল কম্পোনেন্ট। চারটে কম্পোনেন্ট তুমি যদি ফুলফিল না করো তাহলে তোমাকে মানে ইনকমপ্লিট থাকবে, ওইখানে তুমি ক্রেডিট পুরোটা আর তুমি পাইবে না।
এটা হলো তোমার হলো ডায়াগনোসিস। এখন ডায়াগনোসিসে তুমি বললা হলো সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস with pulmonary hypertension complicated by atrial fibrillation. Patient is in atrial fibrillation বললে মানে পেশেন্ট এনওয়াইসি ক্লাস 3 অথবা 4 বা এটা বললা তুমি আর কি। তখন তোমার এটা নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন হলো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস থেকে তোমরা এখান থেকে মাইট্রাল স্টেনোসিসের আসলে বেসিক্যালি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস দুইটা জায়গায় তোমার মানে আসে। এক হলো লাউড ফাস্ট আনসারের কিছু ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আসবে, আর মিড ডায়াস্টোলিক মানে মারমারের কিছু ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আসবে। এখানে মানে মাইট্রাল রিগার্জিটেশনও কিন্তু যে ভলিউমটা ওখান থেকে বেশি যায় সেটা ইসের মতো মনে হয়, মিড ডায়াস্টোলিক মারমারের মতো মনে হয়। কেউ যদি মাইট্রাল রিগার্জিটেশন কেউ মানে ডায়াগনোসিসে ডিটি হিসাবে আনে তাহলে ভুল হবে না। আপনি বলবেন যে মানে কনসিডারিং দি মিড ডায়াস্টোলিক মারমার I have some differential diagnosis, these are including atrial septal defect, আর considering the loud fast transient, these one. এগুলা বলে আপনি এই করতে। এখন ওই যে বল বাল্ব থ্রোম্বাসের কথা মানে আর হলো যে কি যেন আরেকটা বলেন আপনি কট্রায়েট্রাম বা কনজেনিটালি স্টেনোসিস, এটা খুব রেয়ার। এগুলা মানে থাকার সম্ভাবনা খুব কম, কনজেনিটালি থাকতে পারে। এইগুলা ওই যে কয়েকটা 3টে বা 4টা যাই বলেন এটার সাথে একটু মিলাই দেখেন। স্যার প্যারাসুট মাইট্রাল ভালভ থাকে, কর্ট্রাইট্রিয়াম থাকে স্যার, এটা হ্যাঁ। সিঙ্গেল পেপারি মাসেল আর হচ্ছে কর্ট্রাইট্রিয়াম যদি থাকে স্যার, এটা খুব রেয়ার। কাজে কয়েকটা ওই মিড ডায়াস্টোলিক মারমারের ডিডি আর ওই ডিডি মনে রেখে এরপরেই জিজ্ঞাসা করবে যে তাহলে এটা মারমার স্যার, ওই যে গেরিকম মারমার, অস্টেনফিড মারমার স্যার, আর যে টাইকারস্পিড ভালভের যে স্যার একটা ইয়ে হয় ডায়াস্টোলিক মানে মারমারের সাথে মিলে কনফিউজ করে, তো ওইগুলা ক্ষেত্রে স্যার যে আদার ফিচার গুলো থাকবে না, ওপেনিং স্ন্যাপ। এরপরে জিজ্ঞাসা একটা দিয়ে জিজ্ঞাসা করলো যে মানে এই মারমার মানে তুমি ডায়াগনোসিস কি করে, মানে লং কেস তো বেশি সময় রাখে না, হাউ উইল ইউ কনফার্ম ইউর ডায়াগনোসিস। তখন তুমি আবার ওখানে বলতে যাইও না যে আমি হিস্ট্রি ফিজিক্যাল এক্সামিনেশন, কারণ তোমার লং কেস তো তুমি কোথায় দাঁড়ানো আছে সেটা বুঝবা। তুমি যদি ভাইবা বোর্ডে দাঁড়ানো থাকো তাহলে তুমি বলবা যে স্যার হিস্ট্রি ফিজিক্যাল এক্সামিনেশন ইনভেস্টিগেশন করে আমি যে, তুমি যদি লং কেসে দাঁড়ানো থাকো তাহলে স্যার আমি হিস্ট্রি এবং ফিজিক্যাল এক্সামিনেশন অলরেডি করে ফেলছি, আমি একটা কনক্লুশনে পৌঁছে আসছি, এখন সিভিয়ারিটি কমপ্লিট আমার হিস্ট্রি থেকেও স্যার আমি এটা সরি সিভিয়ারিটি তো না, ডায়াগনোসিস কনফার্ম করার জন্য আমি ইনভেস্টিগেশনের হেল্প নেব। সেক্ষেত্রে হলো ইকোকার্ডিওগ্রাম 2D মোড কালার ডপলার ইকোকার্ডিওগ্রাম ইজ দি গোল্ড স্ট্যান্ডার্ড ফর ডায়াগনোসিস। এর সাথে স্যার কোয়ান্টিফিকেশনের জন্য এক্স-রে এবং ইসিজি আমি করব। এটা মানে তাহলে তুমি যদি আগে ইসিজি বলো তো ইসিজি কিন্তু ডায়াগনস্টিক না, ইসিজি ডায়াগনস্টিক, ইসিজি দিয়ে আমি একটা মানে নিতে পারবো, মানে আইডিয়া নিতে পারবো যে ইসিজি দিয়ে কি আইডিয়া নিতে পারবো, লেফট এট্রিয়াল এনলার্জমেন্টের একটা এভিডেন্স পাবো এক, অথবা স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি যদি এট্রিয়াল ফিব্রিলেশন আছে সেটা এট্রিয়াল ফিব্রিলেশন পাওয়া যাবে। ইসিজিতে কোনো সময় কিছু নাও পাওয়া যেতে পারে, লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট নাও থাকতে পারে ইসিজিতে ডিটেক্টেবল, অথবা পেশেন্ট সাইনাস রিদমে থাকতে পারে। এক্সরে মানে যদি সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস হয়, স্ট্রেটিং অফ দি লেফট ব্লাডার থাকে, একদম পরীক্ষার সময় এক্সরে ফাইন্ডিংসটা ওইখানেও মাঝে মাঝে জিজ্ঞাসা করে, 10টা ফাইন্ডিংস একদম মুখস্থ করে রাখবেন, কার্ডিয়াক ফাইন্ডিংস, তারপরে হলো লাংসের ফাইন্ডিংস, একদম কার্লিস বি লাইন সি লাইন এবং হেমোসিডারোসিস পর্যন্ত, ওয়াইডেনিং অফ দি কেরিনা, আপার লোব ডাইভেশন, এগুলো বলতে যেন কোন রকম আ উ এরকম যেন না হয়। এইটা যদি বলতে আ উ ই করেন তাহলে আবার 6 মাস পরে আসবেন, এগুলোর সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এক্সরে ফাইন্ডিং, ইসিজি ফাইন্ডিং, ইকোকার্ডিওগ্রাফিক এর ফাইন্ডিং এ কোন রকম মানে তথ্য যদি এখনো ভুল থাকে, তথ্য যদি না পারেন বলতে তাহলে মুখস্থ করে আরেকটা তৈরি করে রাখেন, এগুলোর সাথে কোন ধরনের কনফিগারেশন, 2D তে কি পাওয়া যাবে, এমমোডে কি পাওয়া যাবে, ডপলারে কি পাওয়া যাবে, একদম যদি না জানেন আজকে লেখিয়া খাতার মধ্যে মুখস্থ করেন। এক্সরে ফাইন্ডিং যদি না মুখস্থ থাকে দেখেন, এটা আব্দুল্লাহ স্যারের বইটার মধ্যে
মোটামুটি ভাবে সে এক্সরে ফাইন্ডিংসটা স্যার ভালো লিখে দিছে, ওখান থেকেও আপনি মানে লাইন বাই লাইন মুখস্থ করতে পারেন। এরপরে মানে এই ডায়াগনোসিস কনফার্ম, এখানে কনফার্ম করার পরে জিজ্ঞাসা করে যে তুমি এই পেশেন্ট, এই বারবার জিজ্ঞাসা করে কিন্তু এই পেশেন্টের ম্যানেজমেন্ট, তোমরা তখন কি বলো জানো? যখন তোমরা বলো হলো যে স্যার যদি এটা সিভিয়ার হয়, স্যার এটা যদি মানে সিমটোমেটিক থাকে, আরে ভাই তোমার তো এখানে কেসই দেওয়া আছে, সিভিয়ার কিনা তুমি বুঝতেছো, সিমটোমেটিক কিনা তুমি বুঝতেছো, এটা তো তুমি বুঝার পরের কথা হইতেছে। তাহলে তোমার এই পেশেন্টের ম্যানেজমেন্ট, যেহেতু পেশেন্ট সিমটোমেটিক, হাসপাতালে ভর্তি হয়েছে, অতএব এটা সিভিয়ার থাকার কথা, তারপরে তুমি বলবা স্যার ইনভেস্টিগেশন করে সিভিয়ারিটি মানে এটার কমপ্লিকেশন সিভিয়ারিটি ক্যালকুলেট করে আমি স্যার নেক্সট ডেফিনিট ট্রিটমেন্ট তার লাগবে না মেডিকেল ম্যানেজমেন্টে থাকবে, সেটা আমরা তাকে নিশ্চিত করব। মেডিকেল ম্যানেজমেন্ট স্যার আনলাইকলি, যেহেতু পেশেন্টের সিমটম আছে এবং ইকোতে সিভিয়ারিটি থাকলে তার ডেফিনেট ট্রিটমেন্টে যাইতে হবে। বাল্ব মরফোলজি সুইটেবল থাকলে বেলুন ভালভুলোপ্লাস্টি এক লাইনে শেষ হয়ে যায় চিকিৎসা, আর বাল্ব মরফোলজি সুইটেবল না থাকলে আইদার সিএমসি অথবা বাল্ব রিপ্লেসমেন্ট অ্যালং উইথ স্ট্যান্ডার্ড জেনারেল মেডিকেল ম্যানেজমেন্ট। তাহলে তখন তো জিজ্ঞাসা করবে স্ট্যান্ডার্ড জেনারেল ম্যানেজমেন্ট কি আছে, ওই প্রোফাইলেক্সিস দেওয়া, যে রিউমেটিক ফিভার প্রোফাইলেক্সিস, ইনফেকশন কন্ট্রোল করা, তারপরে হলো রিদম কন্ট্রোল করা, তার সাথে অ্যাসোসিয়েটেড কন্ডিশন গুলো থাকলে ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলো কন্ট্রোল করা, পেশেন্টকে হেলথ এডুকেশন দেওয়া, এক্সারসাইজ মানে আনস্টপ এক্সারসাইজ করবে না, এবং মানে কোন রকম ইনফেকশন বা এগুলো হইলে সেগুলো ট্রিট করবে। কারণ মাইল্ড টু মেডিকেল মানে মাইল্ড টু মডারেট মাইট্রাল স্টেনোসিস ক্যান বি ম্যানেজড মেডিকেলি। আর একবার পিটিএমসি মানে যদি করেন, পরবর্তী পিটিএমসিও আবার করা যাবে, রিপিটেড 3 থেকে 4 বার পর্যন্ত পিটিএমসি করা যাবে, যতক্ষণ পর্যন্ত ভাল্ভ মরফোলজি সুইটেবল থাকবে ততক্ষণ করতে পারবেন। আর ভাল্ভ রিপ্লেসমেন্ট কখন করবেন? যখন দেখবেন যে ক্যালসিফাইড হয়ে গেছে, উইলসকি স্কোর 8 এর বেশি, অ্যাসোসিয়েটেড মাইট্রাল রিগারজিটেশন আছে, তো অন্য কোনো ভালভুলার আছে, তখন মানে এটা করবেন। আর এর থেকে কমপ্লিকেশন মানে মাইট্রাল স্টেনোসিস এর কমপ্লিকেশন, এটা ভুল করা মানে যাবে না। পালমোনারি হাইপারটেনশন, অ্যারিথমিয়া, থ্রোম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশনস, লেফট হার্ট ফেইলর বলতে পারলে মানে লেফট এট্রিয়াল ফেইলর, পালমোনারি ইডিমা, রাইট হার্ট ফেইলর, আলটিমেটলি কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলরের দিকে এবং কার্ডিয়াক সিরোসিস পর্যন্ত আপনি এখান থেকে যেতে পারবেন। এবং ওয়েস্টিং অফ দি মাসেলস এবং ক্যাকেক্সিয়া, কার্ডিয়াক ক্যাকেক্সিয়া পর্যন্ত যত ধরনের কমপ্লিকেশন আছে সবগুলো কমপ্লিকেশন হয়ে যায়। কিন্তু ইনিশিয়ালি লেফট হার্ট ফেইল করে না, কিন্তু পরবর্তীতে লো কার্ডিয়াক আউটপুট থাকার পরেও এটা আলটিমেটলি ফরওয়ার্ড ফেইলিওরের দিকে চলে যায়, যে কার্ডিয়াক আউটপুট কম থাকে, কার্ডিয়াক আউটপুট কম থাকলে লো কার্ডিয়াক আউটপুট স্টেটে আসে, এবং লো কার্ডিয়াক আউটপুট স্টেটে আসলে সেক্ষেত্রে আপনার লো ব্লাড প্রেশার, লো ভলিউম এগুলো থাকে। এই এর চেয়ে তো বেশি কিছু আর মানে মাইট্রাল স্টেনোসিসে জিজ্ঞাসা করার মতো কিছু নাই, এবং স্ট্র্যাটেজিটিতে মানে ফ্লো চার্টটা দেখে নিন। সিভিয়ার এবং সিমটোমেটিক হইলে আপনি ডেফিনিট ম্যানেজমেন্টে যাবেন, সিভিয়ার বাট অ্যাসিমটোমেটিক ফলো আপে আপনি থাকবেন। কিন্তু ভেরি সিভিয়ার যদি থাকে মানে লেস দ্যান 1 থাকে, অ্যাসিমটোমেটিক হলেও সেই পেশেন্টকে আপনার ট্রিটমেন্ট করতে হবে। এখন মানে সিভিয়ার সিমটোমেটিক অ্যাসিমটোমেটিক পেশেন্টের মানে পালমোনারি হাইপারটেনশন আছে কিনা, অ্যারিথমিয়া আছে কিনা, হার্ট ফেলিওর, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, এইগুলো সার্চ দিয়ে দেখতে হবে, এবং এলভি ডিসফাংশন মানে ডেভেলপ করার আগে করে দিতে হবে, অথবা অন্য কোনো কার্ডিয়াক সার্জারি যদি লাগে, অন্য কোনো সেই সার্জারির আগে এটা করে নিতে হবে। প্রেগনেন্সির ক্ষেত্রে যদি ধরা পড়ে আগে থেকে, তাহলে প্রেগনেন্সিতে যদি পেশেন্ট সিভিয়ার থাকে তাহলে আগে থেকে তার চিকিৎসা করে নিতে হবে, কারণ প্রেগনেন্সিতে স্টেজ অফ 1 হবে, প্রত্যেক স্টেজে ট্রাইমিস্টারে এক করে মানে এনওয়াইসি ক্লাস বাড়তে থাকবে। তার কারণ হিসাবে ওই যে শোয়েব ভাই দেখাইতেছিল যে তার ব্লাড ভলিউম বাড়বে, অ্যাটলিস্ট 500 ml ব্লাড ভলিউম বাড়ে। 2 নম্বর তার টেকিকার্ডিয়া হয়, মানে অ্যাপ্রক্সিমেটলি মানে টেকিকার্ডিয়া থাকে অল মানে অ্যালং দি মানে ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড ট্রাইমেস্টার।
এবং 30 মানে বিট বেশি থাকে তার এক্সপেক্টেড এর সাথে। এই যে টেকিকার্ডিয়া হয় সেক্ষেত্রেও ডায়াস্টোলিক ফিলিং কম থাকে। এই একটা কম্পেনসেটরি মেকানিজমের ভিতরে মানে থাকে এবং এর সাথে তার মানে নিড বাড়ে, মায়ের এবং ইসের মানে নিড বাড়তে থাকে, ফিটাসের নিড বাড়ে। এই নিডটা সে মানে কার্ডিয়াক আউটপুট বাড়াইতে পারে না, এই জন্য পেশেন্ট গুলা সিমটম ডেভেলপ করে যায়। কারণ মানে নর্মাল যে মানে কনসিকুয়েন্স আছে সেই নর্মাল কনসিকুয়েন্সে বাড়তে থাকে এক এক করে, আমরা আগের বারই বলছি। আর যদি প্রেগনেন্সিতে মানে থাকবে, ডায়াগনোসিস যদি হয়, ট্রাই টু কনজার্ভ দি প্রেগনেন্সি আপ টু দি এজ অফ ভায়াবিলিটি। যদি এজ অফ ভায়াবিলিটি পর্যন্ত নেওয়া যায় তাহলে সেই পর্যন্ত নিয়ে তারপরে সিজারিয়ান সেকশন করে দিতে হবে। আর এজ অফ ভায়াবিলিটি পর্যন্ত যদি না নেওয়া যায় তাহলে পিটিএমসি করতে হবে। সেই ক্ষেত্রে ফিটাসকে একটা শেল্ডিং করে মানে অ্যাবডোমেনের উপরে একটা মানে দিয়ে ওই শীট দিয়ে তারপরে পিটিএমসি করতে হবে। এবং সেই ক্ষেত্রে পিটিএমসি করলে ম্যাটারনাল রিস্কের চেয়ে ফিটাল রিস্ক বেশি থাকে, কারণ বাচ্চাটা অ্যাবর্শন হয়ে যেতে পারে। এবং এইজ অফ ভায়াবল না থাকে এটা পেশেন্টকে আগে মানে কি করতে হবে, কাউন্সিল করে দিতে হবে যে মায়ের সেফটির জন্য আমরা এটা এখন করতেছি, কিন্তু হইলেই যে অ্যাবর্শন হয়ে যাবে এরকম না, এটা রিস্ক থাকে। তো যদি সেই রিস্কটা আমরা কভার করে আমরা পিটিএমসি করবো এট দ্য এজ অফ ভায়াবল। এবং এট দ্য এজ অফ ভায়াবল বলতে এরা 30 মানে 8 উইকস মনে হয় বোঝে, 36 এর নিচে তো নাই এরকম, মানে না জানি কত মানে 32 উইকস যেন 8 মাস নিচে করে না। যদিও বইতে লেখা আছে 37 30 না 26 উইক বা 27 উইকের পরে করতে পারে। বাইরের দেশে 6 মাসের পরে এগুলো করা যায় যদি স্পেশাল মানে নিউনেটাল ক্লিনিক বা এগুলো যদি থাকে। প্রেগনেন্সি থেকে মানে মাইট্রাল স্টেনোসিস থেকে এরকম আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করে যে এই পেশেন্টটা তুমি তো বললা যে এখন সিমটম ডেভেলপ করছে, তাই তুমি হিস্ট্রিতে বলো কি যে পেশেন্ট ইনিশিয়ালি কামস পেশেন্ট কমপ্লেন্স অফ শর্টনেস অফ ইনক্রিজিং শর্টনেস অফ ব্রেথ ফর দি লাস্ট 15 days and palpitation for the same duration. With the above complaint, patient was admitted in this Sylhet M.S. Osmani Medical College. তখন স্যার জিজ্ঞাসা করে যে এই ইনক্রিজিং যে শর্টনেস তোমার মানে প্রেজেন্ট ইলনেসে তুমি এরকম বলো, পেশেন্ট কমপ্লেন্স অফ শর্টনেস অফ ব্রেথ which comes initially with heavy exertion like walking, running, etc. It was progressive in nature, and last 15 days it comes with even mild exertion in daily household activities or even in rest. এরকম তুমি যখন হিস্ট্রিটা বলো তখন এনওয়াইসি ক্লাস 4 তুমি বলে দাও এখানে, অথবা 3 বলে দাও এখানে। তখন স্যার জিজ্ঞাসা করে এটা কি আগে তো মানে 15 দিনের আগে তাহলে কততে ছিল 2 তে, তুমি একদিনের মধ্যে 3 অথবা 4 ডেভেলপ করলো কিনা? এই প্রশ্নের উত্তর নাজমুল স্যার সবসময় জিজ্ঞাসা করে, দেখছি যে মেডিসিনে বসে জিজ্ঞাসা করে, ওদের ওই যে পোস্ট গ্রাজুয়েশনের পরীক্ষার সময় জিজ্ঞাসা করে। এটার উত্তর হইতেছে মানে আমি ওই যে মাইট্রাল স্টেনোসিস আমিও তোমাদের পড়াইছিলাম, মাইট্রাল স্টেনোসিস আমি বলছিলাম যে মানে গ্রেডিয়েন্টটা নির্ভর করে হলো মানে ইসের উপরে, মানে ফ্লো এবং হলো মানে হার্ট রেটের উপরে। যদি কোনো কারণে ফ্লো একটার থেকে আরেকটার মধ্যে ফ্লো বাড়ে এবং যদি হার্ট রেট বাড়ে তাহলে 4 মানে গুণ বাড়ে, মানে প্রেসার গ্রেডিয়েন্ট বাড়ে। সিম্পল যদি তুমি যদি মানে ভালভ এরিয়া যদি কমে যায়, যদি মাইট্রাল স্টেনোসিসে যে যদি ভালভ এরিয়া আসে তাহলে লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলে ব্লাড পাঠাইতে তোমার হলো 16 থেকে 20 গ্রেডিয়েন্ট লাগে। তাহলে 16 থেকে 20 গ্রেডিয়েন্ট লাগে তোমার মাইট্রাল ভালভ এরিয়া 1 হইলে, এবং এই যদি মানে এরিয়া যদি 2 থাকে এখানে তাহলে লাগে 4 থেকে 5 গ্রেডিয়েন্ট লাগে এইটা ওভারকাম করার জন্য। তাহলে যদি সিভিয়ার হয়ে যায় তাহলে 16 থেকে যদি 20 লাগে তোমার গ্রেডিয়েন্ট তৈরি করা, তাহলে লেফট এট্রিয়ামে এমনি তো প্রেসার থাকে 4 থেকে 8 এর মতো, এর সাথে আরো 20 যোগ দাও, 8 দিলে 28 হয়ে যায় লেফট এট্রিয়ামের প্রেসার। এবং এই লেফট এট্রিয়ামের এই যে প্রেসারটা হয়ে যায়, এই প্রেসারটা হয়ে যায় এটা দুইটা কারণে। এক হলো তোমার ওই প্রেসার যদি একদম রিয়েল কমে যায়, আর 2 হলো যদি হার্ট রেট বাইরে যায় কোনো কারণে, আর ওটার মধ্যে যদি ফ্লো বাইরে যায় কোনো কারণে, তাহলে গ্রেডিয়েন্ট বাড়ে। এবং এই গ্রেডিয়েন্ট বাড়াটার জন্যই হলো
ইসে, এবং এই ব্যাখ্যাটা খুব ভালোভাবে দেওয়া আছে তোমার ইসে ব্রোনাল্ডে দেওয়া আছে। আমি যেখানে ক্লাস নিয়েছি সেখানে প্যাথোফিজিওলজিতেও এই জিনিসটা বর্ণনা করে দেওয়া আছে। পরীক্ষার সময় এটা কিন্তু একদম হর হামেশা ইনভেরিয়েবলি সবাই ধরা হয়, এবং ধরিও আমি যে এটা কেন হয়। তাহলে গ্রেডিয়েন্ট যদি বাইরে যায় তাহলে তো মানে লেফট এট্রিয়ামের মধ্যে প্রেসারটা খুব একুটলি রেজ করে, যে টেকিকার্ডি হয়, স্পেশালি এট্রিয়াল ফিব্রিলেশনে। এখানে লস অফ কন্ট্রাকশন হয় এট্রিয়ামে, এবং গ্রেডিয়েন্ট বেড়ে যায়, ফ্লো বেড়ে যায়। এর জন্য তোমার হলো যে মানে পালমোনারি ইডিমাটা তার খুব র্যাপিডলি ডেভেলপ করে, এবং এটা যদি সময় পায় আস্তে আস্তে করে ডেভেলপ করে, তাহলে কম্পেনসেটরি পালমোনারি ভ্যাসোকনস্ট্রিকশনের জন্য পালমোনারি এডিমা কম হয়। এটা একুটলি ডেভেলপ করলে কম্পেনসেটরি মেকানিজম থাকে না, সেই জন্য একুটলি ডেভেলপ হয়। যে কোনো ইনসাল্ট যেটা টেকিকার্ডিয়া করতে পারবে, আইডিয়াল রেগুলার আর ইরেগুলার যেটাই করুক না কেন, সেই যেমন একটা পেশেন্ট দৌড় দিল, মাইট্রাল স্টেনোসিস পেশেন্ট, অথবা একটা রোগীর জ্বর হইলো সিম্পলি, অথবা আনস্ট্রাক্ট এক্সারসাইজ করলো, এনার্জি না করে সে হলো এমন কোনো ভয় বা ভীতির কথা শুনলো যাতে সিম্পেথেটিক ওভার অ্যাক্টিভিটি হয়ে গেল, সেই সিম্পেথেটিক ওভার অ্যাক্টিভিটিতেও তার সিমটম প্রডিউস করতে পারবে উইদাউট এনি এক্সারশন। তার কাজে প্রিসিপিটেটিং ফ্যাক্টরটা ওরি, অ্যাংজাইটি, টেনশন, টি, কফি, অ্যালকোহল সাথে ইনফেকশন, ইনফ্লামেশন এগুলো যোগ হয়। এই 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 ব্যাখ্যাটা এখান থেকে একটু বোঝার দরকার আছে। আজকেই সবাই মানে ব্রোনাউল খুলবেন, ব্রোনাউল খুলবে এটা এখান থেকে পড়ে নেবেন, অথবা আগে আমার মাইট্রাল স্টেনোসিস এর লেকচারটা আমি মনে হয় সেবুলরে দিয়ে দিছি, সেবুলের কাছ থেকে আপনারা নিয়ে ওইটা মানে সবার কাছেই থাকার কথা। আমি তো লেকচার রেডি করলে আমি সবাই দিয়ে দিই, কারণ ওই লেকচার আমি আর পরবর্তী বছরে আর পড়াই না, আমি আবার নতুন যেটা যোগ হয় সেটা যোগ করে আমি পড়াই।